এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আগুন জ্বালিয়ে দিল ইরান, নতুন করে ধরা খেল ডোনাল্ড ট্রাম্প। অবশেষে ঐতিহাসিক পদক্ষেপ এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হরমুজ প্রণালীকে ঘিরে এখন কিন্তু শক্তির একটা লড়াই চলছে, মনস্তাত্ত্বিক লড়াই। যে লড়াই ইরানের পাশে রাশিয়া আছে, জাতিসংঘেরও একটা অবস্থান আছে, সেখানে ওই যে সহসভাপতি নির্বাচিত হওয়া, মানে দৃশ্যপট আস্তে আস্তে বদলে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সব কৌশল শেষ, ইরানের হাতে যুদ্ধের নিয়ন্ত্রণ এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সব চাল শেষ, তবে ইরানের হাতে এখনো অনেক বিকল্প রয়েছে, এমনই দাবি করেছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র তাদের কঠোর নৌ অবরোধের মাধ্যমে তেহরানকে কোণঠাসা করার যে চেষ্টা চালিয়েছে তা অনেকটাই ব্যর্থ। এরই মাঝে বাঘের গালিবাফের এমন বক্তব্যে প্রশ্ন উঠেছে, ইরানের হাতে কি গোপন অস্ত্র আছে যা এখনো ব্যবহার করা হয়নি? এদিকে ইরানের জন্য জেগেছে পুতিন, আমেরিকার মেরুদণ্ড ভাঙতে রাশিয়ার গর্জন এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের গায়ে টোকা দিলেই আমেরিকা আর ইসরায়েলকে খতম করবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই তীব্র বার্তায় কাঁপছে বৈশ্বিক রাজনীতি। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরানের পাশে থাকার অঙ্গীকার করে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন পুতিন। একই সঙ্গে পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সবকিছু করার কথাও জানিয়েছেন তিনি। শক্তি আর শান্তির এই দ্বৈত বার্তায় কি আছে আমেরিকার ভাগ্যে? নতুন সংঘাত নাকি কূটনৈতিক সমাধান? এদিকে নিজেদের তৈরি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছড়ল পাকিস্তান, ঘুম হারাম নরেন্দ্র মোদীর এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আকাশে চীন, মাটিতে ইরান, এখন কোথায় পালাবে আমেরিকা? সরাসরি যুদ্ধ ছাড়াই মার্কিন সামরিক ঘাঁটি প্রতিটি নড়াচড়া ধরে ফেলছে চীনা স্যাটেলাইট, আর সেই নিখুঁত তথ্যে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে তেহরান। মহাকাশ থেকে আসা গোয়েন্দা তথ্য এখন ধ্বংসের মুখে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে মার্কিন সামরিক বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি সুইজারল্যান্ড। ইরানের চলমান যুদ্ধের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট থাকায় মার্কিন বিমানগুলোকে প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। পাকিস্তানের ইসলামাবাদ কনফারেন্স রুমের চেয়ারগুলো ফাঁকা, চায়ের কাপে ভর্তি চা ঠান্ডা হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রীদের জন্য রাখা নামের ট্যাগগুলো পড়ে আছে টেবিলে, কিন্তু কোনো বৈঠক হলো না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এলেন, কিন্তু তিনি বসেননি, তিনি কথা বলেননি। তিনি শুধু নিশ্চিত করেছেন ইরান চাপের মুখে কোনো আলোচনায় বসবে না। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার কথা ছিল। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ওয়েটকফের অংশ নেওয়ার কথা ছিল, সব প্রস্তুত ছিল, কিন্তু আরাগচি ইসলামাবাদ পৌঁছেই সিদ্ধান্ত বদলান। তিনি কনফারেন্স রুমে না গিয়ে সরাসরি ওমানের দিকে চলে যান। এক কথায় আলোচনা বাতিল। কেন এই হঠাৎ সিদ্ধান্ত? কারণ ইরান চায় স্থায়ী যুদ্ধবিরতি। অস্থায়ী যুদ্ধবিরতি ও সময়ক্ষেপণ এখন তাদের কাছে প্রতারণা ছাড়া কিছু নয়। ইরান মনে করে যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতির আড়ালে সময় নিচ্ছে, নিজেদের অস্ত্র ভান্ডার পূরণ করছে, নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাই ইরান চায় প্রথমে স্থায়ী যুদ্ধবিরতি, তারপর আলোচনা, উল্টোটা নয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা স্থায়ী যুদ্ধবিরতি চাই। সীমিত সময়ের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রকে পরবর্তী হামলার জন্য প্রস্তুতির সময় দেবে। এরা ইরানের জন্য অগ্রহণযোগ্য। ইরান এখন দুই পথ বেছে নিয়েছে, কূটনীতি ও সামরিক সতর্কতা। কূটনীতির পথে তারা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে, সামরিক সতর্কতায় তারা বার্তা দিচ্ছে যে কোনো উস্কানির জবাব দেওয়া হবে। আলোচনা বাতিলের পর ডোনাল্ড ট্রাম্প সিএনএন ও এক্সিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আলোচনা বাতিল মানেই নতুন করে যুদ্ধ শুরু হওয়া না। আমাদের বড় প্রস্তুতি আছে, কিন্তু এখনই যুদ্ধ শুরু হবে এমন নয়। ট্রাম্প এই বক্তব্য দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা কি তাই? যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওমান সাগর ও আরব সাগরে ইরানের আরেকটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। ইউএসএস রাফায়েল পেরাল্টা নামের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই অভিযান চালিয়েছে। জাহাজটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ট্রাম্প বলছেন যুদ্ধ নয়, অথচ সেন্টকমের নির্দেশে ইরানের জাহাজ আটকানো অব্যাহত, নৌ অবরোধ অব্যাহত, বিমানবাহী রণতরী মোতায়েন অব্যাহত, শুট অন সাইট নির্দেশ অটুট। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প যা বলছেন আর যা করছেন তার মধ্যে ফারাক অনেক। তিনি আলোচনা বাতিলের প্রভাব কমাতে চান, কিন্তু ইরানের জাহাজ আটকানোর ঘটনা প্রমাণ করে যুদ্ধের প্রস্তুতি চলছে। কথায় যুদ্ধ না থাকলেও কর্মে যুদ্ধ আছে। ইরান কিন্তু ট্রাম্পের কথায় কান দেয়নি, তাদের চোখে শুধু কাজের বাস্তবতা। তারা দেখছে যুক্তরাষ্ট্র প্রতিদিনই চাপ বাড়াচ্ছে, তাই তারাও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি তাদের মূল কৌশল পরিষ্কার করে দিয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণই তাদের প্রধান ও চূড়ান্ত কৌশল। পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্র যতই শক্তি প্রয়োগ করুক না কেন, ইরান হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না। ইরানের যুক্তি, হরমুজ প্রণালী কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ যে এটি তাদের হাতে থাকলেই বিশ্ব জ্বালানি সরবরাহে তারা প্রভাব বিস্তার করতে পারবে। ইরান যদি এই প্রণালী বন্ধ রাখে, তাহলে বিশ্বের তেলের দাম আকাশচুম্বী হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আরব সাগর বা ভারত মহাসাগরে কতটুকুই বা প্রভাব বিস্তার করতে পারে, সেই প্রভাব হরমুজের সামনে তুচ্ছ। আইআরজিসির এক কমান্ডার বলেছেন, হরমুজ আমাদের মুষ্টিতে, আমরা চাইলেই খুলে দেব, চাইলেই বন্ধ করে দেব। বিশ্বের জ্বালানি সরবরাহ এখন আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল। এই শক্তি আমরা কখনোই ছাড়বো না। ইরানের এই কৌশল অত্যন্ত কার্যকর বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা, কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল রপ্তানির 20% যায়। এই প্রণালী বন্ধ থাকলে বিশ্বজুড়ে জ্বালানির সংকট শুরু হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপও তখন জ্বালানি নিয়ে হিমশিম খাবে। পারস্য উপসাগরের ভেতর ইতিমধ্যে প্রায় 63টি বড় পণ্যবাহী জাহাজ আটকা পড়েছে।
হচ্ছে সেগুলো বেরোতে পারছে না। এর প্রভাব বিশ্ব পণ্য সরবরাহেও পড়ছে। ইরান এই সংকটকে আরো বাড়ানোর কৌশল নিতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ আটকাতে ওমান সাগর ও আরব সাগরে অভিযান চালাচ্ছে। ইরান সেখানে ততটা শক্তিশালী নয়। তাদের জন্য ভারত মহাসাগরের গভীরে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহরের সঙ্গে লড়াই করা কঠিন, কিন্তু ইরান সেই খেলায় নামছে না। তারা চাই লড়াই হোক তাদের বাড়ির উঠোনে, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের জন্য কঠিন জায়গা, কারণ প্রণালীটি সংকীর্ণ। সেখানে ইরানের ছোট ছোট স্পিড বোট, ড্রোন, ক্ষেপণাস্ত্র লঞ্চার আর সাবমেরিন খুব সহজেই কাজ করতে পারে। বিপরীতে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার প্রণালীর ভেতরে ঢুকে ঝুঁকি নিতে চায় না। তাই যুদ্ধ যত উপকূলের কাছে আসবে, ইরানের জয়ের সম্ভাবনা তত বাড়বে। একজন সামরিক কৌশলবিদ বলেছেন, ইরান বোকা নয়, তারা জানে খোলা সমুদ্রে যুক্তরাষ্ট্রের নৌবহরের সঙ্গে লড়াই হার। তাই তারা শত্রুকে নিজেদের কৌশলগত জায়গায় টেনে আনতে চায়। হরমুজ ইরানের জন্য সেই জায়গা। ইরানের আর একটি বড় সুবিধা হলো হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, যা ইরানের শত্রু দেশগুলোর জন্য ক্ষতিকর। ইউরোপ, ভারত, চীন, জাপান সবাই চায় হরমুজ খুলে দেওয়া হোক, কিন্তু ইরান এই চাপকে নিজের পক্ষে ব্যবহার করতে চায়। তারা চায় হরমুজ খোলার বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ আদায় করতে। ইরানের এই কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ আরেকটি বড় ঘটনা ঘটছে রাশিয়ায়। রাশিয়া আগামী 1 মে থেকে ইউরোপগামী জ্বালানি পাইপলাইন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। এই পাইপলাইন কাজাখস্তান থেকে তেল নিয়ে জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশে সরবরাহ করে। প্রতি বছর প্রায় 21 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ হয় এই পাইপলাইনের মাধ্যমে। রাশিয়া যদি সত্যি পাইপলাইন বন্ধ করে দেয়, তাহলে ইউরোপ আরো বড় জ্বালানি সংকটের মুখে পড়বে। তখন হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম আরো অনেক বেড়ে যেতে পারে। ইরানের অবস্থান তখন আরো শক্তিশালী হবে, কারণ ইউরোপকে জ্বালানির জন্য অন্য উৎস খুঁজতে হবে, আর সেই উৎস খুঁজতে গেলে তাদের ইরানের সঙ্গে আপোষ করতে হতে পারে। তাই রাশিয়ার এই পদক্ষেপ ইরানের জন্য পরোক্ষভাবে বড় জয়। একজন জ্বালানি বিশেষজ্ঞ বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপের উপর চাপ সৃষ্টি করছে। জ্বালানি তাদের প্রধান অস্ত্র। এই সময় তারা যদি পাইপলাইন বন্ধ করে, তাহলে ইউরোপ কাতর হয়ে পড়বে, আর ইরান সেই সুযোগ ব্যবহার করে নিজের অবস্থান আরো শক্ত করবে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই চাচ্ছিল অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে সময় বাজেয়াপ্ত করতে। তাদের অস্ত্রের ভান্ডার ফুরিয়ে গেছে, নতুন সেনা সরবরাহ করতে সময় দরকার। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা সেটারই একটি অংশ ছিল, কিন্তু ইরান সেই নাটক ধরতে পেরেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরেকজি ইসলামাবাদ থেকে ওমানে চলে যাওয়ার ঘটনা সেটাই প্রমাণ করে। ইরান আর চাপের মুখে বসবে না। তারা চাই প্রথমে স্থায়ী যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা, তারপর আলোচনা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা আলোচনায় প্রস্তুত, কিন্তু বাস্তবে ইরানের জাহাজ আটকানো ও নৌ অবরোধ অব্যাহত। ট্রাম্প বলছেন, আলোচনা বাতিল মানে যুদ্ধ না, কিন্তু সেন্টকম বলছে, আমরা আরেকটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছি। তাহলে আলোচনা কোথায়, আস্থা কোথায়? ইরান তো অন্ধ নয়, তারা দেখতে পাচ্ছে কথা আর কাজের মধ্যে অমিল। একজন পাকিস্তানি কূটনীতিক বলেছেন, ইরানের সন্দেহবোধ হয় সঠিক। যুক্তরাষ্ট্র আসলে আলোচনার নাম করে সময় নিচ্ছে। ইরান সেটা বুঝতে পেরেছে, তাই তারা আগে স্থায়ী যুদ্ধবিরতি চাচ্ছে। চলমান মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যুদ্ধবিরতির আড়ালে চলছে শান্তি চুক্তির দর কষাকষি। নিজেদের জয় সুনিশ্চিত দাবি করে একের পর এক মন্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার এক চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। গালিবাফ দাবি করেছেন, এই অর্থনৈতিক লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ কৌশলগত সক্ষমতা ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। অর্থাৎ পেন্টাগন কিংবা হোয়াইট হাউসের কাছে ইরানকে চাপে ফেলার মতো নতুন কোনো অস্ত্র নেই। গালিবাফের এই দাবির পেছনে রয়েছে এক সূক্ষ্ম গাণিতিক বিশ্লেষণ। তিনি একটি তুলনামূলক চিত্রের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক শক্তির ব্যবধান তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল কৌশলগত পেট্রোলিয়াম মজুদ বা এসপিআর থেকে তেল বাজারে ছাড়া এবং চাহিদা নিয়ন্ত্রণ করে দাম কমানো। গালিবাফের মতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এসব পদক্ষেপ বাস্তবায়ন করে ফেলেছে, যার প্রভাব এখন শেষ হয়ে আসছে। অন্যদিকে ইরানের হাতে থাকা সরবরাহ ভিত্তিক শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন গালিবাফ। হরমুজ প্রণালী, বাবেল মানদেব প্রণালী এবং মধ্যপ্রাচ্যের তেল পরিবহন পাইপলাইন, এই তিনটি এখন তেহরানের হাতের মুঠোয়। স্পিকারের দাবি, ইরান এখনও তাদের সবচেয়ে শক্তিশালী বিকল্পগুলো পুরোপুরি প্রয়োগ করেনি। তেহরান যদি এই নৌপথগুলো পুরোপুরি বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। গালিবাফ মনে করিয়ে দিয়েছেন, গ্রীষ্মে বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবেই আকাশচুম্বী হয়। এই বাড়তি চাহিদা মোকাবেলা করা ওয়াশিংটনের জন্য পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ যুক্তরাষ্ট্র তাদের রিজার্ভ থেকে তেল ছেড়ে সাময়িকভাবে দাম কমানোর যে চেষ্টা করেছিল, গ্রীষ্মের দাবদাহে সেই কৌশল আর টিকবে না। বিশ্লেষকদের মতে গালিবাফের এই মন্তব্য কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি সুপরিকল্পিত ভূরাজনৈতিক হুঁশিয়ারি। হরমুজ বা বাবেল মানদেবের মতো গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো ছোটখাটো বিঘ্ন আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থাকে মুহূর্তেই ধসিয়ে দিতে পারে। ইরান সম্ভবত সেই বড় ধাক্কা দেওয়ার জন্যই সঠিক সময়ের অপেক্ষা করছে। ইরানের গায়ে টোকা দিলেই আমেরিকা আর ইসরায়েলকে খতম করবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই তীব্র বার্তায় কাঁপছে বৈশ্বিক রাজনীতি। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরানের পাশে থাকার অঙ্গীকার করে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন পুতিন। একই সঙ্গে পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সবকিছু করার কথাও জানিয়েছেন তিনি। শক্তি আর শান্তির এই দ্বৈত বার্তায় কি আছে আমেরিকার ভাগ্যে? নতুন সংঘাত নাকি কূটনৈতিক সমাধান? তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে
জোর আলোচনা। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেছেন, তেহরানের কঠিন সময়ে মস্কো পাশে থাকবে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। স্থানীয় সময় সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই বার্তা দেন পুতিন। বৈঠকে তিনি ইরানের জনগণের লড়াকু মনোভাবের প্রশংসা করে বলেন, বাহ্যিক চাপের মুখেও তারা নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান ধরে রেখেছে। পুতিন স্পষ্ট করে জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত মস্কো। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে উত্তেজনা কমাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি, যদিও অতীতে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন। পুতিন বলেন, ইরানি জনগণ তাদের স্বাধীনতার জন্য যে সাহসিকতার সঙ্গে লড়াই করছে তা বিশ্ব দেখছে। তিনি আশা প্রকাশ করেন, সংকট দ্রুত কাটিয়ে উঠে দেশটিতে শান্তি ফিরে আসবে। পুতিন জানান, তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্ব আগের মতোই অব্যাহত থাকবে। রাশিয়ার এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, কঠিন সময়ে রাশিয়ার মতো মিত্ররা পাশে থাকায় প্রমাণ হয়েছে ইরান একা নয়। বৈঠকে তিনি আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়েও পুতিনকে অবহিত করেন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো চায় আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক সংলাপ অব্যাহত থাকুক। তিনি সতর্ক করে বলেন, নতুন করে সামরিক সংঘাত কারো জন্যই মঙ্গলজনক হবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়ার এই অবস্থান নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি সমর্থন এবং শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকার ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। দক্ষিণ এশিয়ায় নিজেদের সামরিক আধিপত্য আরও এক ধাপ এগিয়ে নিল পাকিস্তান। চিরশত্রু ভারতকে টেক্কা দিতে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফতেহ 2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। আর এতে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে প্রতিবেশী দেশগুলোর। উন্নত অ্যাভিওনিক্স এবং আধুনিক নেভিগেশন সরঞ্জামযুক্ত এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় মঙ্গলবার 28 এপ্রিল। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এর বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, মূলত সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রদান এবং ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত প্যারামিটার যাচাইয়ের লক্ষ্যেই এই সফল উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে। আর্মি রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি সরাসরি পর্যবেক্ষণ করেন পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন দেশটির শীর্ষ পর্যায়ের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, ফতেহ সিরিজের এই দেশীয় উন্নয়ন পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাইলফলক যোগ করল, যা যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষায় উল্লাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মনির এই অসামান্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কারিগরি দল ও বিজ্ঞানীদের নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। প্রতিরক্ষা বাহিনীর এই সাফল্য পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করেছেন না তারা। মঙ্গলবার 28 এপ্রিল ইরানের সেনাবাহিনীর মুখপাত্র এই হুঁশিয়ারি দিয়েছেন খবর ফোর্স নিউজের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবে আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে। তিনি আরও বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধকালীন হিসাবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন যে শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরনের জবাবের মুখোমুখি হবে। হরমুজ প্রণালীকে ঘিরে এখন কিন্তু শক্তির একটা লড়াই চলছে, মনস্তাত্ত্বিক লড়াই। যে লড়াই ইরানের পাশে রাশিয়া আছে, জাতিসংঘেরও একটা অবস্থান আছে, সেখানে ওই যে সহসভাপতি নির্বাচিত হওয়া, মানে দৃশ্যপট আস্তে আস্তে বদলে যাচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে সেই সাগরে, জাতিসংঘে এবং শক্তিশালী দেশগুলোতে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। ছোট ছোট করে যদি কয়েকটা বিষয় আপনাদেরকে খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করি, তার মধ্যে বলা হচ্ছে, ইরানের জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী অবরোধ। কিন্তু তার বিপরীত খবর হলো এই, মার্কিন অবরোধের মধ্যেই ইরানি বন্দরের কাছে তেল ট্যাঙ্কারের ভিড়। অন্তত দেখা গেছে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে যে ওই এলাকা অন্তত 8টি বড় তেল ট্যাঙ্কার এবং বেশ কিছু ছোট জাহাজ অবস্থান করছে। এই ভিড় দেখে বোঝা যায় ইরান এখনো তেল উত্তোলন এবং জাহাজ বোঝাই করা অব্যাহত রেখেছে। ইরান কিন্তু বলেনি যে তারা তেল উত্তোলন করছে না এবং সরবরাহ করছে না, কিন্তু আবার অবরোধের কথা হয়তো একটা আটক করছে, আবার হয়তো 10টা এর মধ্যে চলে যাচ্ছে।
তার মানে মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর হয়নি, এতে বোঝা যাচ্ছে। এখানে বলা হচ্ছে মার্কিন নৌ অবরোধের প্রভাবকেও স্পষ্ট করে তুলেছে। ইরানি বন্দরের উপর এই অবরোধের কারণে বিশ্ববাজারে ইরানের অপরিশোধিত তেল সরবরাহ সীমিত হয়ে পড়েছে, ফলে তেল রপ্তানি রুটের মুখে এই জট তৈরি হয়েছে। এই খবরের পাশাপাশি বলা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে রাশিয়া এবং ইরান। রুশ প্রতিরক্ষা মন্ত্রী যেখানে পিক হেক্সের হুমকি দিচ্ছে উড়াই ফেলবে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, সেখানে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে রাশিয়া এবং ইরান। তার মানে শক্তি কিন্তু বাড়াচ্ছে ইরান এখন, আন্তর্জাতিক শক্তি। যেখানে ইরান কতটুকু টিকতে পারবে না পারবে এটা নিয়ে সংশয় ছিল, কিন্তু সেই সংশয় কিন্তু এখন কেটে গেছে অনেকে। সেই কারণে এখন রাশিয়া এগিয়ে এসছে এবং খুব ভালো মতন, কারণ এই যুদ্ধে ইরান জয়ী হয়ে আবার অন্য জায়গায় থাবা মারবে, যে থাবা যত মারবে তত কিন্তু রাশিয়া এবং চীনের স্বার্থ ক্ষুণ্ণ হবে। সুতরাং এই যুদ্ধে আমেরিকা জয়যুক্ত হোক এটা কোনোভাবেই রাশিয়া বা চীন চায় না। অন্যদিকে ইন্টারেস্টিং ঘটনা, জাতিসংঘের পরমাণু সম্মেলনের সহসভাপতি নির্বাচিত হওয়ায় ইরানের সঙ্গে বিতণ্ডায় জড়ালো যুক্তরাষ্ট্র। কি হয়েছে সেখানে? যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘের বিতণ্ডায় জড়ালো যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানের এই নির্বাচনকে এনপিটি চুক্তির প্রতি উপহাস বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না। অন্যদিকে ওয়াশিংটনে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলছে পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। তারা যুক্তি দিয়ে বলছে যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে, উল্টা অভিযোগ। তো সুতরাং সব মিলায় হরমুজ প্রণালীকে ঘিরে এখন কিন্তু শক্তির একটা লড়াই চলছে, মনস্তাত্ত্বিক লড়াই। যে লড়াই ইরানের পাশে রাশিয়া আছে, জাতিসংঘেরও একটা অবস্থান আছে, সেখানে ওই যে সহসভাপতি নির্বাচিত হওয়া, মানে দৃশ্যপট আস্তে আস্তে বদলে যাচ্ছে। বিষয়টা ট্রাম্পের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের একদম বিপরীতে চলে যাচ্ছে এই ইরান যুদ্ধটা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দর্শক, সেই দুই বন্ধুর গল্পটা আবার আপনাদের শোনাই। দুই বন্ধু এক বাঁধের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বেড়িবাঁধ দিয়ে হাঁটতে হাঁটতে দূরে একটা কম্বল ভাসতে দেখে এক বন্ধু ছাপ দিল। অনেক কসরত করেও যখন উঠাতে পারছে না, তখন আরেকজন উপরে দাঁড়িয়ে বলল, কম্বল ছেড়ে দে। নিচ থেকে উত্তর এলো, কম্বল তো ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আমায় ছাড়ে না। পরে দেখা গেল সেটা কম্বল নয়, দিব্যি গোসলরত এক ভালুক। এই গল্পটা শুনে যদি আপনার মনে হয় এ তো নিছক হাসির ব্যাপার, তাহলে আপনি আন্তর্জাতিক রাজনীতির ছাত্র নন। কারণ আজকের বিশ্বমঞ্চে ঠিক এই অবস্থাতে দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। কম্বল ভেবে যুদ্ধে ঝাঁপ দিয়েছিলেন, এখন বুঝছেন এটা ভালুক। আর ভালুকের সঙ্গে কুস্তি করে সম্মান বাঁচানোটা সহজ কথা নয়। ইরান যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থা এই গল্পের চেয়েও আরো বেশি করুন, কারণ এখানে বন্ধুটি একা নয়, সঙ্গে আছে এক বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি বলেছিলেন চল, খুব সহজ কাজ। এখন সেই বন্ধুই বলছেন আমার কাজ শেষ, তুমি সামলাও। বন্ধুত্বের এই রূপান্তর যদি কেউ বুঝতে চান, তবে তাকে কূটনীতির অভিধান নতুন করে পড়তে হবে। যারা ভাবছেন ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে চান, তারা আসলে মানুষটিকে এখনো বুঝতেই পারেননি। ট্রাম্প যুদ্ধ করতে ভালোবাসেন না, তিনি ভালোবাসেন জয় ঘোষণা করতে। যুদ্ধটা তার কাছে সিনেমার ক্লাইম্যাক্স, যেখানে শেষে হিরো জিতেছে লিখে পর্দা নামবে। কিন্তু সমস্যা হলো ইরান সেই সিনেমার স্ক্রিপ্ট মানতে নারাজ, ফলে নায়ক এখন স্ক্রিপ্ট রাইটারের খোঁজে ঘুরছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থাটা ক্রমশ বিব্রতকর হয়ে উঠছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে ট্রাম্পের সমর্থন 33 থেকে 36% মধ্যে দুলছে। CNN এর জরিপে তা 35%। আমেরিকান রাজনীতিতে এটা সেই ভয়ঙ্কর সংখ্যা যেটা দেখলে প্রেসিডেন্টের ঘুম উড়ে যায়, কারণ এই সংখ্যাটা মানে জনগণ আর আপনার গল্পে বিশ্বাস করছে না, আপনার সামনে পতন আসছে। আরো মজার ব্যাপার হলো ট্রাম্পের নিজের দলই এখন তার দিকে কেমন যেন কটমট করে তাকাচ্ছে। তার বিখ্যাত MAGA, যারা একসময় তাকে প্রায় দেবতার আসনে বসিয়েছিলেন, তারাও এখন বলছে এই যুদ্ধ আমাদের না। এমনকি তার পুরনো বন্ধু টাকার পার্সন পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেছেন যে ট্রাম্পকে সমর্থন করা ভুল ছিল। বন্ধুরা যখন এমন কথা বলে, তখন আর নতুন শত্রুর দরকার হয় না। ট্রাম্পের চারপাশে যারা একসময় যুদ্ধের ঢোল পিটিয়েছিল, মার্কো রুমিও, পেট হেক্সেট, লিন্ডসে গ্রাহাম, তারাও এখন যেন পরীক্ষার হলে খালি খাতা জমা দিয়ে চুপচাপ বসে থাকা ছাত্রদের মতো, কেউ কথা বলছে না, কেউ দায় নিচ্ছে না। এদিকে ইরানের পক্ষ থেকেও সোজা সাপটা বার্তা এসেছে। মাসুদ পেজিশকিয়ান সরাসরি বলেছেন, আমরা কখনোই মাথা নত করছি না। কথাটা শুনতে ছোট, কিন্তু এর ভেতরে আছে হাজার বছরের পারস্য সভ্যতার অহংকার। এই অহংকারকে ভাঙা যায়, কিন্তু কিনে নেওয়া যায় না। এটাই ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য বেশ বুদ্ধিমানের মতো দূরত্ব বজায় রেখেছেন। তিনি যেন সেই আত্মীয় যিনি বিয়ের ঝামেলায় জড়াতে চান না, কিন্তু শেষে খেয়ে দিয়ে বাড়ি ফেরেন। এদিকে প্রিয় মিত্র ইউরোপও এই যুদ্ধে আগ্রহী নয়। তারা শুরুতেই বলেছে এটা আমাদের যুদ্ধ নয়। অর্থাৎ ট্রাম্প এখন একেবারে নিঃসঙ্গ সৈনিক, যুদ্ধক্ষেত্রে নয়, রাজনীতির ময়দানেও। এর মধ্যে আবার ট্রাম্প জড়িয়ে পড়েছেন ধর্মীয় বিতর্কে। পোপ লিওর সঙ্গে তার বাকবিতণ্ডা এমন এক জায়গায় পৌঁছেছে যেটাকে আমেরিকান রাজনীতিতে বলা হয় নো গো জোন। যুক্তরাষ্ট্রের প্রায় 22% মানুষ ক্যাথলিক। তাদের ধর্মগুরুর সঙ্গে বিবাদ মানে সরাসরি ভোট ব্যাংকে আগুন দেয়া। রাজনীতিতে আগুন জ্বালানো যায়, কিন্তু নিজের পায়ে দিলে সেটা নির্বুদ্ধিতা। এই পুরো ঘটনা প্রবাহে রিপাবলিকান পার্টির অবস্থাও বেশ অস্বস্তিকর, বিশেষ করে যখন ভাইস প্রেসিডেন্ট নিজেই ক্যাথলিক। ট্রাম্পকে বোঝাবে কে, এই প্রশ্নটা এখন সবচেয়ে বড় ধাঁধা। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নড়বড়ে হয়ে গেছে। জেলেনস্কিও এখন আর তার উপর ভরসা করতে পারছে না। ইউক্রেন তুরস্কের দিকে তাকাচ্ছে শান্তি আলোচনার জন্য। এদিকে শান্তির দূত ট্রাম্প এখন নিজেই শান্তির খোঁজে, একবার পাকিস্তানকে তো আরেকবার চীনকে ফোন দিচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সবচেয়ে বড় প্রয়োজন একটি মান বাঁচানোর চুক্তি। তিনি যুদ্ধে জিততে চান না, তিনি জয়ের ঘোষণা দিতে চান। পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা দেখছি তিনি বারবার আলোচনা শুরু করতে চাইছেন। বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনারকে আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন ইসলামাবাদে, যেন পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্রটা একটু আগে ভাগে দেখে নিতে চাইছেন।
দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখন এমন একটি চুক্তি বিবেচনা করছেন যা অনেকটা প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার করা চুক্তির মতো। ইতিহাসে আইরনি বলে একটা জিনিস আছে, যাকে একসময় গালি দিয়েছেন, শেষে তার পথে হাঁটতে হচ্ছে। চুক্তির সম্ভাব্য শর্তগুলো বেশ চমকপ্রদ। ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেওয়া হতে পারে, পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা সময় সাপেক্ষে হতে পারে, অর্থাৎ দুপক্ষই একটু একটু করে ছাড় দেবে। এটাই কূটনীতির পুরনো নিয়ম। কিন্তু সমস্যা একটাই, ইরানের আত্মমর্যাদা। তারা মাথা নোয়াতে রাজি নয়, আর ট্রাম্প মাথা নোয়াতে জানেন না। ফলে এই লড়াইটা হয়ে দাঁড়িয়েছে কে আগে মাথা ঝোঁকাবে। তবে ট্রাম্পের সামনে আরেকটা পথ খোলা আছে, শেষ মুহূর্তে বড়সড় আঘাত কেনে জয় ঘোষণা করা। ইতিহাসে এমন উদাহরণ কম নয়, কিন্তু প্রশ্ন হলো, সেই আঘাতের পর কি আমেরিকা বাকি 35% মানুষ তার পাশে থাকবে? ইতিহাস বলছে, দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা সুখকর নয়। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান প্রতিটি যুদ্ধই শেষ হয়েছে এক ধরনের অস্বস্তিকর বিদায়ের মাধ্যমে। ছেড়ে দেমা কেড়ে বাঁচি, এই প্রভাবটি যেন মার্কিন পররাষ্ট্রনীতির অলিখিত মন্ত্র। 1968 সালে লিন্ডন জনসন 36% সমর্থন নিয়ে ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। 2003 সালে জর্জ ডাব্লিউ বুশ 35% নেমে গিয়ে মিশন অ্যাকমপ্লিশড ঘোষণা দিয়েছিলেন। এই সংখ্যাটা যেন এক অভিশাপ, 35 পার হলেই যুদ্ধ শেষ করতে হয়। এখন ট্রাম্প সেই সংখ্যার কাছাকাছি। ইতিহাস যেন দরজায় কড়া নাড়ছে। আপনার পালা মহাশয়। সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে এমন, ট্রাম্পের সামনে তিনটি পথ: 1, যুদ্ধ চালিয়ে যাওয়া এবং ধীরে ধীরে ডুবে যাওয়া; 2, বড়সড় আঘাত এনে জয়ের হ্যালো গল্প বানানো; 3, মিশন সফল বলে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া। তৃতীয় পথটা সবচেয়ে যুক্তিসঙ্গত, কারণ রাজনীতিতে সব জয় যুদ্ধক্ষেত্রে হয় না, অনেক জয় হয় ঘোষণাপত্রে। শেষ কথা হলো, ট্রাম্প যদি সত্যি এই ভালুকের কবল থেকে বের হতে চান, তাহলে তাকে সেই পুরনো গল্পের বন্ধুটির মতো আর জেদ করা চলবে না। কখনো কখনো কম্বল ছেড়ে দেওয়া মানে বাঁচা। আন্তর্জাতিক রাজনীতির এই নাট্যমঞ্চে এখন দর্শকরা অপেক্ষা করছে কবে ট্রাম্প সেই বিখ্যাত ব্যানার টানাবেন, মিশন সফল।